আমার ধনী বাবা বুঝলেন তিনি যা বলছেন তা যতটুকু সম্ভব আমরা বুঝতে পেরেছি। তারপর তিনি বললেন, আমি চাই তোমরা যেন এই ফাঁদটাকে এড়িয়ে যেতে পারো। বস্তুত আমি তোমাদেরকে এটাই শেখাতে চাই, শুধুমাত্র ধনী হলেই চলবে না, কারণ ধনী হওয়াটাই সমস্যার সমাধান নয়, তাই নাকি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ তাই। আরেকটা আবেগের নাম হলো আকাঙ্ক্ষা, সেটা সম্পর্কেও আমাকে বলতে দাও। কেউ কেউ এটাকে লোভ বলে সম্বোধন করে, কিন্তু আমি এটাকে আকাঙ্ক্ষা বলে সম্বোধন করতে চাই। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে কেউ আরো ভালো, সুখকর, মজাদার বা উত্তেজনাকর কিছু আকাঙ্ক্ষা করবে। তাই লোকগুলো তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে টাকার জন্য কাজ করে। তারা আনন্দকে ক্রয় করার জন্য টাকা আকাঙ্ক্ষা করে। তারা ভাবে এটা ক্রয় করার মতো জিনিস, কিন্তু টাকা দিয়ে যে আনন্দ লাভ করা যায় তা ক্ষণিকের। তারপর আরো আনন্দ, আরো আরাম ও আরো নিরাপত্তার জন্য খুবই শীঘ্রই আরো টাকার প্রয়োজন হয় তাদের। তাই আরো কাজ করতে থাকে, ভাবতে থাকে টাকা তাদের আত্মাকে শান্তি দেবে। বস্তুত সমস্যাটা ভয় ও আকাঙ্ক্ষা থেকে জন্ম নিয়েছে, কিন্তু টাকা তা নিরসন করতে পারে না। এমনকি ধনীরাও? মাইক জিজ্ঞেস করলো। ধনী বাবা বললেন, ধনীরাও এর অন্তর্ভুক্ত। প্রকৃত অর্থে ধনীরা তাদের ইচ্ছার কারণে ধনী নয়, তারা তাদের ভয়ের কারণে ধনী হয়েছে। তারা আসলে ভাবে যে টাকা তাদের অভাবের ভয় ও দারিদ্র্য হওয়ার ভয়কে দূর করে দিতে পারে। তাই শুধুমাত্র ভয়কে তাড়ানোর জন্য তারা প্রচুর টাকা জমায়। তখন তাদেরকে জমানো টাকাটা হারানোর ভয় পেয়ে বসে। আমার কয়েকজন বন্ধু আছে যাদের অধিক থাকার পরও তারা কাজ করে যাচ্ছে। আমি এমন কয়েকজনকে চিনি যাদের কোটি টাকা আছে, কিন্তু তারা গরিব হয়ে যাবার ভয়ে আরো বেশি ভীত। তারা তাদের টাকা হারানোর ভয়ে আতঙ্কগ্রস্ত। যে ভয় তাদেরকে ধনী করেছে সেই ভয় তখন আরো বেড়ে যায়। আসলে তাদের ভেতরের এই দুর্বল ও অভাবী অংশটাই সবসময় কলরব করতে থাকে। তারা তাদের বড় বড় বাড়ি, গাড়ি, উচ্চমানের জীবনযাত্রা যা টাকা দিয়ে কেনা যায় তা হারাতে চায় না। যদি তারা তাদের সব টাকা হারিয়ে ফেলে তাহলে তাদের বন্ধুরা কি বলবে, এই নিয়ে তারা শঙ্কিত থাকে। অনেকে আবেগিক ও স্নায়বিক রোগগ্রস্ত হয়ে যায়, যদিও তাদেরকে দেখতে ধনী ও প্রচুর টাকা আছে বলে মনে হয়। তাহলে কি দরিদ্র ব্যক্তি বেশি সুখী? আমি জিজ্ঞেস করলাম। না, আমি তা মনে করি না। ধনী বাবা উত্তর করলেন, টাকাকে এড়িয়ে যাওয়া যেমন মানসিক রোগ, ঠিক টাকার প্রতি আসক্ত হওয়া মানসিক রোগ। এই সময় শহরে একটা পাগল লোক ঠিক আমাদের টেবিলের পাশ কাটিয়ে চলে গেল। আবর্জনার বাক্সটার কাছে গিয়ে সে থামলো। তারপর বাক্সটার চারপাশ ভালোভাবে দেখতে লাগলো। আমরা তিনজন খুব আগ্রহের সহিত তাকে দেখতে থাকলাম। অন্য সময় হলে হয়তো আমরা তাকে না দেখে এড়িয়ে যেতাম। আমার ধনী বাবা পকেট থেকে $1 বের করলেন এবং বৃদ্ধ লোকটার দিকে বাজিয়ে দিলেন। টাকা দেখে সে সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে এলো, ডলারটা হাতে নিল। তারপর ধনী বাবাকে ধন্যবাদ জানিয়ে তার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন ভাবতে ভাবতে চলে গেল। আমার অধিকাংশ কর্মচারীদের থেকে সে আলাদা নয়। ধনী বাবা বললেন, আমার এরকম অনেক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যারা বলে, আরে আমি টাকার প্রতি এত আগ্রহী নই, কিন্তু তারাই আবার দৈনিক 8 ঘন্টা পরিশ্রম করে চাকরি করে। এটা সত্যকে এক ধরনের অস্বীকার করা হলো। যদি তারা টাকার প্রতি আগ্রহী না হবে তাহলে তারা কাজ কেন করে? যে লোকটা টাকার জন্য লোভী তার চিন্তার চেয়েও খারাপ চিন্তা এটা। আমি বসে বসে কথাগুলো শুনছিলাম আর আমার নিজের বাবার কথা মনে করছিলাম। তিনিও বলতেন, আমি টাকার প্রতি আগ্রহী নই। তিনি এই কথাটা প্রায়শই উচ্চারণ করেন। তিনি সবসময় এই কথা বলে নিজেকে আড়াল করেন যে আমি আমার চাকরিকে ভালোবাসি বলেই কাজ করি। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমরা কি করব? সকল প্রকার ভয় ও লোভ দূর না হওয়া পর্যন্ত টাকার জন্য কাজ করব না? না, এ তো সময়ের অপচয় মাত্র। ধনী বাবা বললেন, আবেগ আমাদের মানুষ বানিয়েছে, আমাদের সম্পূর্ণ করেছে। স্বাভাবিক প্রেরণার শক্তিকে এখানে আবেগ বোঝানো হয়েছে। তোমার আবেগ সম্পর্কে সত্যবাদী হও এবং তোমার মন ও আবেগকে তোমার অনুকূলে ব্যবহার করো, প্রতিকূলে নয়। মাইক বলল, আমি যা বললাম তা নিয়ে উদ্বিগ্ন হইও না। বয়স বাড়ার সাথে সাথে তোমরা এমনিতেই বুঝতে পারবে। তোমার আবেগকে শুধু পর্যবেক্ষণ করো, প্রতিক্রিয়া দেখিও না। অধিকাংশ লোকেরা জানে না যে তাদের আবেগ তাদেরকে ভাবতে বাধ্য করায়। তোমার আবেগ তোমার কাছে, কিন্তু তোমার ভাবনাকে কাজে লাগানোটা তোমাকে শিখতে হবে। আপনি কি আমাদেরকে একটা উদাহরণ দিতে পারেন? আমি জিজ্ঞেস করলাম।
নিশ্চয়ই, ধনী বাবা উত্তর করলেন। যখন একজন মানুষ বলে আমার একটি চাকরি প্রয়োজন, তখন তার আবেগ তাকে ভাবতে বাধ্য করে। টাকা না থাকার ভয় তার সেই ভাবনাকে সক্রিয় করে তোলে। কিন্তু যেহেতু তাদের বিলগুলো পরিশোধ করতে হবে, তাই তাদের টাকার প্রয়োজন তো আছে। আমি বললাম, অবশ্যই আছে। ধনী বাবা হাসলেন এবং বললেন, আমি বলতে চেয়েছি অধিকাংশ ক্ষেত্রে চিন্তার উৎস হলো ভয়। আমি বুঝলাম না, মাইক বলল। ধনী বাবা বললেন, একটা উদাহরণ দিই দেখো। ভয় নিরসনের জন্য ডলার আয় করতে তারা যদি চাকরির দিকে ছুটে না যেত এবং যদি বেশি বেশি টাকা বৃদ্ধি করার ভয়টা তাদের মধ্যে কাজ করার পরিবর্তে তারা তাদের নিজেদেরকে এই প্রশ্নটা করত যে ভবিষ্যতের সকল ভয় দূর করার জন্য চাকরি কি সবচেয়ে ভালো সমাধান, আমার মতে উদাহরণটা হতো না। বিশেষ করে তুমি যখন একজন ব্যক্তির সম্পূর্ণ জীবনের দিকে খেয়াল করবে, তখন তাই দেখবে আসলে দীর্ঘমেয়াদী সমস্যার জন্য চাকরি হচ্ছে একটি স্বল্প মেয়াদী সমাধান। কিন্তু আমার বাবা তো সবসময় বলেন, স্কুলে যাও, ভালো ফলাফল করো, তাহলে তুমি নিরাপদ ও নিশ্চিত একটা চাকরি পাবে। আমি সন্দিগ্ধ হয়ে কথাগুলো বললাম, হ্যাঁ, তিনি যা বলেন আমি তা বুঝতে পারি। আমার ধনী বাবা হেসে বললেন, অধিকাংশরা এরকমই বলে থাকে এবং তাদের কাছে এটাকে ভালো ধারণা বলে মনে হয়। কিন্তু প্রাথমিকভাবে মানুষ ভয়ের কারণেই এইরকম বলে থাকে। তার মানে আপনি বলতে চাইছেন আমার বাবা এসব বলে কারণ তিনি ভীত? হ্যাঁ, আমার ধনী বাবা বললেন, তার পাছে ভয়। যদি তুমি টাকা উপার্জন করতে অক্ষম হও, যদি তুমি সমাজে তাল মিলিয়ে চলতে না পারো, আমাকে ভুল বোঝো না, তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার জন্য সবচেয়ে ভালোটাই তিনি চান, এবং আমি মনে করি তার ভয়টা সমর্থনযোগ্য। শিক্ষা ও চাকরির গুরুত্ব রয়েছে, কিন্তু এটা ভয়কে কমিয়ে নিতে পারে না। তুমি দেখো, কিছু ডলার আয় করার জন্য যে ভয়টা তাকে সকালে ঘুম থেকে তুলে জোর করে কাজে পাঠাচ্ছে, সেই ভয়টা থেকেই তিনি তোমাকে স্কুলেও পাঠাচ্ছেন। তাহলে আপনার পরামর্শ কি? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমাদের টাকার ক্ষমতাকে করায়ত্ত করতে শেখাতে চাই। ভয় পেও না, এগুলো তোমাদের স্কুলের শিক্ষা দেওয়া হয় না। যদি তুমি এসব না শেখো, তাহলে তুমি টাকার দাসত্বে পরিণত হবে। তারপর বুঝতে পারলাম তিনি আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে চান। তিনি আমাদের সেইটা দেখাতে চান যা মিসেস মার্টিন, তার কর্মচারীরা বা আমার বাবা দেখতে পারেননি। তার উদাহরণটা তখন নিষ্ঠুর শুনলেও আমি তা জীবনে ভুলিনি। সেই দিন আমার পর্যবেক্ষণের দৃষ্টিতার প্রসার ঘটেছিল এবং আমি সেই ফাঁদটাকে দেখতে পেরেছিলাম যা অধিকাংশদের সম্মুখে পড়ে থাকে। দেখো, আসলে আমরা সবাই কর্মচারী, আমাদের কাজ করার ক্ষেত্রটা শুধু ভিন্ন। আমি তোমাদের শুধু একটা সুযোগ করে দিতে চাই যেন তোমরা ফাঁদটাকে এড়িয়ে যেতে পারো। এই ফাঁদটা ভয় ও আকাঙ্ক্ষা নামক দুইটা আবেগ থেকে সৃষ্ট হয়। এগুলোকে তোমরা অনুকূলে ব্যবহার করো, প্রতিকূলে নয়। এটাই আমি তোমাদেরকে শেখাতে চাই। তোমরা শুধুমাত্র টাকার স্তূপ গড়বে, এই শিক্ষাটা আমি দিতে চাই না। এটা তোমাদের ভয় ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করবে না। তোমরা যদি শুরু থেকেই ভয় ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমরা ধনী হওয়া সত্ত্বেও উচ্চ বেতনভুক্ত দাসে পরিণত হবে। তাহলে আমরা কিভাবে ফাঁদটাকে এড়িয়ে যেতে পারবো? আমি জিজ্ঞেস করলাম। ভয় ও অজ্ঞতা হলো দরিদ্রতা ও আর্থিক সংগ্রামের প্রধান কারণ। অর্থনীতি বা সরকার বা ধনীরা এর জন্য দায়ী নয়। স্ব-আরোপিত এই ভয় ও অজ্ঞতায় মানুষকে ফাঁদে আটকে ফেলে। তো বালকেরা, তোমরা স্কুলে যাও এবং তোমাদের ডিগ্রিগুলো অর্জন করো। আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ফাঁদ থেকে দূরে থাকা যায়। রহস্যগুলোর জট এবার খুলতে শুরু করলো। আমার উচ্চশিক্ষিত বাবার প্রচুর শিক্ষা ও একটি মহান পেশা ছিল, কিন্তু কিভাবে টাকা ও ভয়কে সামলাতে হয় স্কুল তাকে তা শিক্ষা দেয়নি। তাই এটা পরিষ্কার যে আমি আমার দুজন বাবার থেকে সম্পূর্ণ ভিন্ন ও গুরুত্বপূর্ণ কিছু শিখতে পেরেছিলাম। তাহলে আপনি আমাদেরকে টাকা না থাকার ভয় সম্পর্কে বোঝাতে চাইছেন? টাকার লোভ কিভাবে আমাদের চিন্তাকে ক্ষতিগ্রস্ত করে সেই সম্পর্কে বোঝাতে চাইছেন? মাইক জিজ্ঞেস করলো। আমি যখন তোমাদের বাড়তি বেতন দিয়ে লোভ দেখাচ্ছিলাম, তখন তোমাদের কিরকম অনুভব হয়েছিল? তোমাদের আকাঙ্ক্ষাটা যে তখন বেড়ে যাচ্ছিল, তা কি তোমরা লক্ষ্য করেছিলে? আমরা আমাদের মাথা নাড়ালাম। আবেগের কাছে নতি না স্বীকার করে তোমরা তোমাদের ভাবনা ও প্রতিক্রিয়াকে সংযত করতে সক্ষম হয়েছ। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভয় ও লোভ আমাদের মধ্যে সবসময় কাজ করবে। এখন থেকে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো
ভবিষ্যতের কথা চিন্তা করে সব আবেগগুলোকে তোমাদের নিজেদের পক্ষে ব্যবহার করবে এবং তোমাদের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করবে ও শুধুমাত্র আবেগ দিয়ে পরিচালিত হবে না। অধিকাংশ লোকেরা ভয় ও লোভকে তাদের প্রতিকূলে ব্যবহার করে। অজ্ঞতার শুরুটা এভাবেই হয়। তীব্র আকাঙ্ক্ষা ও ভয়ের কারণে অধিকাংশ লোকেরা বেতন বাড়ানো ও চাকরির নিরাপত্তার কথা ভাবতে ভাবতে জীবন কাটিয়ে দেয়, কিন্তু একবারও প্রশ্ন তুলে না তাদেরকে পরিচালিত করা এই আবেগগুলো তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। এটা ঠিক এইরকম একটা ছবি। একটা গাধা একটা ঠেলাগাড়ি টানছে, আর তার মালিক তার নাকের সম্মুখে একটা মূলা ঝুলিয়ে রেখেছে। গাধার মালিক হয়তো তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে, কিন্তু গাধাটা শুধুমাত্র একটা ভ্রমকেই তাড়া করছে। ভবিষ্যতে গাধাটার জন্য সেখানে আর একটা মূলা ঝুলিয়ে দেওয়া হবে। তার মানে আপনি বোঝাতে চাইছেন, যেই মুহূর্তে আমি বেসবলের একটি নতুন দস্তানা, ক্যান্ডি ও কিছু খেলনার কল্পনা করি, তখন সেটা গাধার সামনে মূলা ঝুলানোর মতো ব্যাপার হয়? মাইক জিজ্ঞেস করল। হ্যাঁ, এবং তোমার বয়স বাড়ার সাথে সাথে তোমার খেলনাগুলোরও দাম বেড়ে যাবে। যেমন বন্ধুদেরকে আকর্ষিত করার জন্য একটা নতুন গাড়ি, একটা নৌকা এবং বড় বাড়ি। ধনী বাবা হাসি দিয়ে বললেন, ভয় তোমাকে ঘরের বাইরে নিয়ে যাবে এবং আকাঙ্ক্ষাকে তোমার কাছে নিয়ে আসবে, তোমাকে প্রলুব্ধ করবে, আর এটাই হলো ফাঁদ। তাহলে উপায়টা কি? মাইক জিজ্ঞেস করল। অজ্ঞতা ও ভয় আকাঙ্ক্ষাকে আরো তীব্র করে তোলে। এই কারণেই প্রচুর টাকা থাকা সত্ত্বেও ধনী লোকেরা আরো বেশি ভীত হয়। টাকা হচ্ছে একটা ভ্রম, মূলার মতো। গাধাটা যদি পুরো বিষয়টা বুঝতে পারত, তাহলে হয়তো সে মূলার লোভটাকে এড়িয়ে যাওয়ার জন্য বারবার ভাবত। আমার ধনী বাবা ব্যাখ্যা করে যাচ্ছিলেন যে মানুষের জীবন হলো অজ্ঞতা ও বিকাশের সংগ্রাম। তিনি ব্যাখ্যা করলেন, একজন ব্যক্তি যখন তার নিজের সম্পর্কে তথ্য ও জ্ঞান অর্জন করা বন্ধ করে দেয়, তখনই অজ্ঞতা শুরু হয়। শেখার উদ্দেশ্যে কারো মনকে খোলা রাখা বা বন্ধ রাখার এই সংগ্রামটা প্রতি মুহূর্তেই চলতে থাকে। দেখো, স্কুলে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। একটি দক্ষতা ও পেশা শেখার জন্য তুমি স্কুলে যাবে, যেন সমাজে তুমি অবদান রাখতে পারো। প্রত্যেক সমাজে শিক্ষক, ডাক্তার, মেকানিক, আর্টিস্ট, বাবুর্চি, ব্যবসায়ী, পুলিশ, অগ্নি নির্বাপক, সৈনিক ইত্যাদির প্রয়োজন রয়েছে। স্কুল তাদেরকে প্রশিক্ষণ দেয় যেন আমাদের সমাজ উন্নতি লাভ করতে পারে এবং জাঁকজমকপূর্ণ হয়, ধনী বাবা বললেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক স্কুল শেষ করে ভাবে সব শেষ করে ফেলেছে, অথচ এটা মাত্র শুরু। দীর্ঘ একটা নীরবতা বিরাজ করছিল তখন। ধনী বাবা হাসছিলেন। সেই দিন তিনি যা বলেছিলেন তা সব আমি বুঝতে পারিনি, কিন্তু মহান শিক্ষকেরা গত হয়ে যাবার পরও তাদের বক্তব্য যেমন বছরের পর বছর ধরে শিক্ষা দিতে থাকে, ঠিক তেমনি ভাবে তার কথাগুলো আজও আমাকে শিক্ষা দিচ্ছে। আজকে আমি কিছুটা নিষ্ঠুর আচরণ করেছি, ধনী বাবা বললেন। আমি চাই তোমরা যেন সারা জীবন কথাগুলো মনে রাখো, তাই আমার এই নিষ্ঠুর আচরণ করা। আমি চাই মিসেস মার্টিনের কথা তোমাদের সবসময় মনে থাকুক। আমি চাই গাধার উদাহরণটা তোমাদের মনে থাকুক, কখনো যেন না ভুলো। কারণ যদি তোমরা তোমাদের চিন্তা শক্তিকে কাজে না লাগিয়ে ভয় ও আকাঙ্ক্ষা নামক দুটি আবেগকে নিয়ন্ত্রণে না রাখো, তাহলে সেগুলো তোমাদেরকে জীবনের সবচেয়ে বড় ফাঁদে ফেলে দিতে পারে। তোমরা জীবনকে ভয়ের মধ্যে দিয়ে পরিচালিত করে কখনো স্বপ্ন দেখতে পারবে না। এটা হলো আসল নিষ্ঠুরতা। টাকা তোমাদের সব সমস্যা সমাধান করে দিয়ে সুখ এনে দেবে, সেই ভাবনায় পড়ে কঠোর পরিশ্রম করে যাওয়াটা হলো এক ধরনের নিষ্ঠুরতা। বিল পরিশোধের দুশ্চিন্তায় মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, এটা একটা বিভৎস জীবন। মাসিক বেতনের নির্দেশনায় জীবন চালানো, এটা আসলে কোনো জীবন নয়। একটা চাকরি তোমাকে নিরাপদ অনুভব করায়, এমন কথা ভাবার মানে হলো নিজেকে মিথ্যে বলা। এটাই হলো আসল নিষ্ঠুরতা, এটাই হলো ফাঁদ। আমি চাই যদি সম্ভব হয় তোমরা তা এড়িয়ে যাও। আমি দেখেছি কিভাবে টাকা মানুষের জীবনকে প্রভাবিত করে। দয়া করে তোমরা তোমাদের জীবনটাকে টাকার হাতে তুলে দিও না। সফট বলটা এসে আমাদের টেবিলের নিচে গড়াগড়ি করছিল। ধনী বাবা এটা হাতে তুলে নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারলেন। তাহলে লোভ ও ভয়ের সাথে অজ্ঞতার সম্পর্ক কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। টাকা সম্পর্কে অজ্ঞ থাকার কারণেই এত লোভ ও এত ভয় হয়, ধনী বাবা বললেন। তোমাদের কিছু উদাহরণ দিচ্ছি। একজন ডাক্তার তার পরিবারকে আরো ভালোভাবে চালানোর জন্য আরো বেশি টাকার আশা করেন। তখন তিনি তার ফি বাড়িয়ে দেয়। ফি বেড়ে যাওয়ার ফলে স্বাস্থ্যসেবার দাম বেড়ে যায়। তখন এটা দরিদ্র লোকেদের জন্য কষ্টকর হয়।
তাই দরিদ্রদের স্বাস্থ্য টাকাওয়ালাদের থেকে খারাপ হয়ে যায়। যেহেতু ডাক্তাররা তাদের রেট বাড়ায়, তাই অ্যাটর্নিরাও তাদের রেট বাড়ায়। যেহেতু অ্যাটর্নিরা রেট বাড়ায়, তাই শিক্ষকেরাও রেট বাড়াতে চায়। এইভাবে আমাদের ট্যাক্সও বেড়ে যায়, আর এইভাবেই চলতে থাকে। তারপর ধনী ও দরিদ্রদের মধ্যে ভয়ঙ্কর রকমের পার্থক্য তৈরি হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বড় একটি সভ্যতার বিলুপ্তি ঘটে। বড় বড় সভ্যতাগুলোর তখনই বিলুপ্ত ঘটেছে যখন ধনী ও দরিদ্রদের মাঝে বিশাল আকারে পার্থক্য তৈরি হয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্য আমেরিকাও একই পথে চলছে, কারণ আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। আমরা শুধুমাত্র ঐতিহাসিক দিন, তারিখ ও নাম মুখস্থ করি, শিক্ষাটা নয়। মূল্যবৃদ্ধি কি তাহলে হবে না? আমি জিজ্ঞেস করলাম। সরকার কর্তৃক সুষ্ঠুভাবে চালিত একটি শিক্ষিত সমাজে হবে না। প্রকৃত অর্থে মূল্য হ্রাস পাওয়া উচিত। অবশ্য এটা শুধুমাত্র তত্ত্বগতভাবে সত্য। অজ্ঞতার পরিণামে ভয় ও লোভের কারণে মূল্য বৃদ্ধি পেয়ে যায়। যদি স্কুলে টাকা সম্পর্কে শেখানো হতো, তাহলে টাকা আরো বেড়ে যেত এবং মূল্য হ্রাস পেত। কিন্তু স্কুল শেখায় কিভাবে টাকার জন্য কাজ করতে হয়, টাকার ক্ষমতাকে লাগাম দেওয়াটা শেখায় না। আমাদের কি ব্যবসা শেখার স্কুল নেই? মাইক জিজ্ঞেস করলো। তাহলে মাস্টার্স ডিগ্রি অর্জন করার জন্য আপনি কি আমাদেরকে বিজনেস স্কুলে যেতে অনুপ্রাণিত করবেন না? হ্যাঁ, ধনী বাবা বললেন। কিন্তু ব্যবসা শেখার স্কুলগুলো তাদের কর্মচারীদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে যেন তারা বাস্তব ধর্মে বিন কাউন্টার। বিন কাউন্টাররা এটাকে ব্যবসায়ী হিসাব নেয়, যদিও তারা স্বর্গীয়ভাবে নিষিদ্ধ। তারা সংখ্যার দিকে তাকিয়ে থাকে, চাকরি থেকে লোকদের ছাঁটাই করে এবং ব্যবসাটা বন্ধ করে দেয়। আমি জানি, কারণ আমি বিন কাউন্টার নিয়োগ করি। তারা শুধু খরচ কমানো ও দাম বাড়ানোর কথাই ভাবে, যা আরো সমস্যা সৃষ্টি করে। বিন কাউন্টিংটারেরও গুরুত্ব রয়েছে। আমি চাই এ ব্যাপারে আরো লোক জানুক। কিন্তু এগুলোই সব নয়, আরো রয়েছে। ধনী বাবা রাগত স্বরে বললেন। তাহলে এর কি কোনো উত্তর নেই? মাইক জিজ্ঞেস করলো। হ্যাঁ, ধনী বাবা বললেন। ভাববার জন্য তোমার আবেগকে ব্যবহার করতে শেখো। আবেগ দিয়ে ভেবো না। তোমরা যখন তোমাদের আবেগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিলে, তখন সর্বপ্রথম তোমরা আমার জন্য বিনা বেতনে কাজ করতে সম্মত হলে। আমিও এইরকমই আশা করেছিলাম। যখন আমি তোমাদেরকে টাকার প্রলোভন দেখাচ্ছিলাম, তখন তোমরা আবার তোমাদের আবেগকে তাড়িত করতে পেরেছ। তোমরা আবেগ দ্বারা প্রভাবিত হওয়া সত্ত্বেও তোমরা ভাবতে শিখেছ। এটাই হলো প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটা এত গুরুত্বপূর্ণ কেন? আমি জিজ্ঞেস করলাম। ভালো, এটাই তোমাদেরকে বের করতে হবে। বালকেরা, তোমরা যদি শিখতে চাও, তাহলে আমি তোমাদেরকে কণ্ঠকাকীর্ণতার মধ্যে দিয়ে নিয়ে যাব, যেখানে অধিকাংশরা যেতে চায় না। আমি তোমাদেরকে সেই স্থানে নিয়ে যাব যেখানে অধিকাংশরা যেতে ভয় পায়। তোমরা যদি আমার সাথে যাও, তাহলে টাকার জন্য কাজ করার ধারণাটা তোমাদের বদলে যাবে। এর পরিবর্তে টাকা কিভাবে তোমাদের জন্য কাজ করবে তা শিখবে। যদি আপনার সাথে আমরা যাই, তাহলে আমরা কি পাবো? আমরা যদি আপনার কাছ থেকে শিখতে রাজি হই, তাহলে আমরা কি পাবো? আমি জিজ্ঞেস করলাম। এই পথে যারা গিয়েছে, তারা যা পেয়েছে ঠিক সেটাই পাবে। ধনী বাবা বললেন। কলুর বলদের জীবন থেকে মুক্তি পাবে। এটা কি কণ্ঠকাকীর্ণ পথ? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ধনী বাবা বললেন। আমাদের ভয় ও লোভই হলো কণ্ঠকাকীর্ণ পথ। ভয়ে ভয়ে থাকা ও লোভের মুখোমুখি হওয়ার ফলে আমাদের দুর্বলতাগুলো বের হয়ে আসে ও অভাব দেখা দেয়। সুবুদ্ধি ও সঠিক চিন্তাভাবনা বেছে নেওয়ার মাধ্যমেই এর থেকে মুক্তির পথ বের হয়। চিন্তাভাবনা বেছে নেওয়া? বিস্মিত হয়ে মাইক বলল। হ্যাঁ, আমাদের আবেগে বশবর্তী হয়ে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে ভাবনাটাকে বেছে নেওয়া। আমাদের সমস্যাগুলোকে সমাধান করতে কাজে যাওয়ার পরিবর্তে এবং বিল পরিশোধের দুশ্চিন্তায় কাজে যাওয়ার পরিবর্তে একটু সময় নিয়ে ভেবে নিজেকে একটা প্রশ্ন করতে হবে। প্রশ্নটা হতে পারে এই রকম: কঠোর পরিশ্রম করাই কি এই সমস্যার সমাধান? অধিকাংশ লোকেরাই নিজেদেরকে সত্যটা বলতে ভয় পায় যে ভয় তাদেরকে নিয়ন্ত্রণ করে। ফলে তারা চিন্তা করতে পারে না, বাহিরে গিয়ে কাজের দিকে দৌড়ায়। তারা কলুর বলদের মতো হয়ে যায়। চিন্তা ভাবনাকে বেছে নেওয়া বলতে আমি এটাকেই বুঝিয়েছি। তাহলে কিভাবে আমরা এটা করব? মাইক জিজ্ঞেস করলো। এইটাই আমি তোমাদেরকে শেখাবো। ক্রোধান্বিত প্রতিক্রিয়া দেখানো এবং কোনো রকমের সকালের কফিটা গিলে কাজে দৌড়ানোর পরিবর্তে তোমাদের কাছে বেছে নেওয়ার বুদ্ধি ও বিবেচনা থাকে। আমি তোমাদেরকে তা শেখাবো।
আমি যে কথাটা পূর্বে বলেছি সেটা যেন মনে থাকে। চাকরি হলো দীর্ঘমেয়াদী সমস্যার স্বল্প মেয়াদী একটা সমাধান মাত্র। মাস শেষে বিলগুলো পরিশোধের ব্যাপারটাই হলো কলুর বলদের কাজ। টাকা তাদের জীবনকে পরিচালিত করে, অথবা ভয় ও টাকা সম্পর্কে অজ্ঞতা তাদের জীবনকে পরিচালিত করে, এভাবে বলতে পারি। তাই তাদের পিতামাতা যেরকমটা করেছিল তারাও সেরকমটা করে থাকে। প্রতিদিন ঘুম থেকে ওঠে এবং টাকার জন্য কাজ করতে যায়। এই প্রশ্নটা করার মতো সময় তাদের কাছে নেই যে অন্য কোনো উপায় কি আছে। তাদের মস্তিষ্কের পরিবর্তে তাদের আবেগ তাদের চিন্তা ভাবনার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আবেগ দিয়ে চিন্তা করা ও মস্তিষ্ক দিয়ে চিন্তা করার তফাৎ সম্পর্কে কি আমাদেরকে বলতে পারেন? মাইক জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি তো এটা সবসময় শুনে থাকি, ধনী বাবা বললেন। আমি এরকম বলতে শুনি সবাইকে কাজ করতে হবে, ধনীরা অসাধু, আমি অন্য চাকরিতে চলে যাব, আমি আরো বাড়তি বেতনের যোগ্য, আপনি আমাকে চাপ প্রয়োগ করতে পারেন না, নিরাপত্তার কারণে আমি এই চাকরিটা পছন্দ করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনো এই কথাটা বলতে শুনিনি যে এখানে কি এমন কিছু আছে যা আমি লক্ষ্য করতে পারছি না। এই প্রশ্নটাই কিন্তু তাদের আবেগিক চিন্তাটাকে ধ্বংস করে দিতে পারত এবং পরিষ্কারভাবে ভাবতে সময় করে দিত। আমি অবশ্যই মানি এটা ছিল আমার একটা মহান শিক্ষা। কখন কেউ আবেগে কথা বলে অথবা পরিষ্কার ভেবে কথা বলে, এই শিক্ষাটা আমার সারা জীবন কাজে লেগেছে। বিশেষ করে যখনই আমি পরিষ্কার চিন্তাভাবনা না করে প্রতিক্রিয়া তাড়িত হয়ে কথা বলেছি। আমরা যখন আবার দোকানে ফিরছিলাম তখন আমার ধনী বাবা ব্যাখ্যা করলেন যে ধনীরা প্রকৃতই টাকা বানাতে পারে, তারা এর জন্য কাজ করে না। তিনি বোঝালেন যে মাইক ও আমি যখন সীসা ঢেলে 5 সেন্টের টুকরা তৈরি করেছিলাম তখন আমরা প্রায় ধনীদের চিন্তাভাবনার কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু সমস্যাটা হলো এটা করা আমাদের অবৈধ। সরকারের ক্ষেত্রে এটা করা বৈধ এবং ব্যাংকও এটা করতে পারে, কিন্তু আমরা নয়। কিন্তু আমাদেরকে টাকা বানানোর বৈধ ও অবৈধ উপায়গুলো ব্যাখ্যা করে বোঝালেন। ধনী বাবা বুঝালেন টাকা একটি ভ্রম, গাধার কাছে মূলাটা যেমন ঠিক তেমন। এটা শুধুমাত্র ভয় ও লোভ থেকে তৈরি হয়। এই ভ্রমটাকে কোটি কোটি লোক সত্য বলে ধারণা করছে। টাকা সত্যি একটি মন গড়া জিনিস। শুধুমাত্র ভ্রমের দৃঢ়তা ও জনগণের অজ্ঞতার কারণেই তাসের ঘরের মতো তা দাঁড়িয়ে থাকে। তিনি বললেন, সত্যি বলতে গাধার মূলাটা টাকার চেয়েও দামি। তিনি আমেরিকার গোল্ড স্ট্যান্ডার্ড সম্পর্কে বললেন। তিনি বললেন, বিল পরিশোধের প্রতিটি ডলার এক একটি রূপার সার্টিফিকেট। তিনি একটা গুজবে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। কোনো একদিন হয়তো আমাদের গোল্ড স্ট্যান্ডার্ডটি নষ্ট হয়ে যাবে আর ডলারগুলো রূপার সার্টিফিকেট থাকবে না। বালকেরা, তেমনটা যদি ঘটে তাহলে সব ভেঙে পড়বে। গরিব মধ্যবিত্ত শ্রেণী ও অজ্ঞদের জীবন ধ্বংস হয়ে যাবে, কারণ তারা অনবরত বিশ্বাস করতে থাকবে যে টাকা, তাদের কাজ করার কোম্পানি ও তাদের দেখভাল করা সরকারই তাদের কাছে প্রকৃত গুরুত্বপূর্ণ। আমরা আসলে সেদিন বুঝতে পারিনি তিনি কি বলেছিলেন, কিন্তু এখন বছরের পর বছর এটা আমার কাছে আরো বেশি বোধগম্য হচ্ছে। অন্যদের চোখে যা পড়ে না তা দেখা। সুবিধাজনক জায়গা থেকে তিনি তার পিক আপ ট্রাকটাতে উঠতে উঠতে বললেন, বালকেরা, কাজ করতে থাকো, কিন্তু যত তাড়াতাড়ি তোমরা মাইনের প্রয়োজনীয়তা ভুলে যাবে তত তাড়াতাড়ি তোমরা প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে। তোমাদের মস্তিষ্কটাকে কাজে লাগাতে থাকো, বিনা বেতনে কাজ চালিয়ে যাও। খুব শীঘ্রই তোমরা টাকা বানানোর পথ পেয়ে যাবে। আর এত টাকা হয়তো আমিও তোমাদেরকে দিতে পারবো না। তোমরা এমন জিনিস দেখতে পাবে যা অন্যরা কখনো দেখতে পায় না। সুযোগগুলো তাদের সম্মুখে থাকে। অধিকাংশরা এইসব সুযোগগুলো কখনোই দেখতে পায় না, কারণ তারা টাকা ও নিরাপত্তা খুঁজতে থাকে। তাই তারা শুধু সেগুলোই পায়। যেই মুহূর্তে তুমি একটা মাত্র সুযোগ দেখতে সক্ষম হবে তখন তুমি জীবনের বাকি সুযোগগুলোকেও দেখতে পারবে। যেই মুহূর্তে তুমি এমনটা করতে পারবে তখন আমি তোমাদেরকে আরো অন্য কিছু শেখাবো। এটা আগে শেখো এবং জীবনের সবচেয়ে বড় ফাঁদটাকে এড়িয়ে যাও। তাহলে জীবনে কখনোই তোমাকে কলুর বলদের মতো থাকতে হবে না। মাইক ও আমি দোকান থেকে আমাদের জিনিসপত্র নিয়ে মিসেস মার্টিনকে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে বের হলাম। আমরা আবার পার্কে ফিরে গেলাম। সেই একই পিকনিক বেঞ্চটাতে গিয়ে বসলাম এবং ভাবনা চিন্তা করে ও কথাবার্তা বলে আরো কয়েক ঘন্টা কাটালাম। আমরা পরবর্তী সপ্তাহটা স্কুলেও চিন্তাভাবনা করে আর কথাবার্তা বলে কাটালাম। তারপর আমরা চিন্তাভাবনা করে, কথাবার্তা বলে ও বিনা বেতনে কাজ করে আরো 2 সপ্তাহ পার করলাম।
দ্বিতীয় সপ্তাহের শনিবারের শেষ দিকে মিসেস মার্টিনকে বিদায় জানিয়ে ফেরার পথে আমি কমিক বই সাজিয়ে রাখার তাকের দিকে লোভনীয় চোখে তাকিয়ে দেখছিলাম। আমার কাছে কমিক বই কেনার টাকা নেই বলে প্রত্যেক শনিবারে 30 সেন্ট না পাওয়ার কষ্টটা উকি দিল। মিসেস মার্টিন যখন আমাদেরকে বিদায় জানাচ্ছিল তখন তাকে এমন একটা কাজ করতে দেখলাম যা আমরা এর পূর্বে দেখিনি। অর্থাৎ আমি বলতে চাইছি, আমি তাকে এরকমটা আগে করতে দেখেছি বটে, কিন্তু সেইভাবে কখনো লক্ষ্য করিনি। মিসেস মার্টিন কমিক বইটাকে অর্ধেক করে কাটছিলেন। তিনি অর্ধেকটা রেখে দিচ্ছিলেন এবং বাকি অর্ধেকটা বাদামি একটা কাঠ বাক্সে ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কমিক বইগুলোকে নিয়ে তিনি এসব কি করছেন, তখন তিনি বললেন, আমি এগুলো ফেলে দিই। যখন বইয়ের ডিস্ট্রিবিউটররা নতুন কমিক বই নিয়ে আসে তখন আমি মলাট সহ ওপরের অর্ধেক অংশটা তাদেরকে জমা দেই। সে এখন 1 ঘন্টার মধ্যে আসবে। মাইক ও আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করলাম। ডিস্ট্রিবিউটর আসা মাত্রই আমি জিজ্ঞেস করলাম, আমরা এই কমিক বইগুলো নিতে পারি কিনা। প্রতি উত্তরে তিনি বললেন, তোমরা যেহেতু এই দোকানে কাজ করো তাহলে তোমরা নিতে পারো, তবে এগুলো পুনরায় বিক্রি করা যাবে না। আমাদের পার্টনারশিপ আবার শুরু হলো। বেসমেন্টে মাইকের মায়ের একটা খালি রুম আছে যা কোনো কাজে আসে না। আমরা সেটা পরিষ্কার করে শত শত কমিক বই এনে স্তূপ করে রাখলাম। খুব শীঘ্রই আমাদের কমিক বইয়ের লাইব্রেরি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আমরা মাইকের ছোট বোনকে প্রধান লাইব্রেরিয়ান হিসেবে নিযুক্ত করলাম। সে বই পড়াকে খুব ভালোবাসে। সে লাইব্রেরিতে ভর্তির জন্য প্রত্যেক শিশুর থেকে 10 সেন্ট করে আদায় করত। প্রত্যেক দিন স্কুল ছুটির পরে দিনের বেলা 2:30 থেকে 4:30 পর্যন্ত এটা খোলা থাকত। গ্রাহকেরা অর্থাৎ প্রতিবেশী শিশুরা 2 ঘন্টার মধ্যে তাদের ইচ্ছে মতো বই পড়তে পারত। এটা তাদের জন্য অনেক লাভদায়ক ছিল, কারণ বাজারে একটি কমিক বইয়ের মূল্য ছিল 10 সেন্ট, অথচ এখানে তারা মাত্র 2 ঘন্টায় 5 থেকে 6টি বই পড়ে ফেলতে পারত। শিশুরা বের হয়ে যাওয়ার সময় মাইকের বোন ভালো করে চেক করে দেখত যেন কেউ কোনো বই নিয়ে যেতে না পারে। সে একটা রেজিস্টার বই রাখত। প্রতিদিন কতজন এলো, তারা কারা কারা, তাদের কোনো মতামত আছে কিনা সেসব বিষয়ে তাতে লিখে রাখা হতো। 3 মাস ধরে মাইক ও আমি প্রত্যেক মাস শেষে $9.5 করে পেতাম। আমরা তার বোনকে প্রতি সপ্তাহে $1 করে দিতাম এবং সে বিনামূল্যে বই পড়তে পারত। এসব বই সে খুব কমই পড়ত, কারণ সে পাঠ্য বই পড়ায় ব্যস্ত থাকত। মাইক ও আমি চুক্তি মোতাবেক প্রতি শনিবারে দোকানে কাজ করতাম এবং বিভিন্ন দোকান থেকে কমিক বই সংগ্রহ করতাম। ডিস্ট্রিবিউটরদের সাথে করা বই বিক্রয় না করার চুক্তিটা বজায় রেখেছিলাম। বইগুলো বেশি ছিঁড়ে গেলে আমরা তা পুড়িয়ে ফেলতাম। আমরা একটা শাখা অফিস খোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা মাইকের বোনের মতো এমন নিবেদিত ও বিশ্বাসী কাউকে খুঁজে পেলাম না। তখন অল্প বয়সেই আমরা বুঝে গিয়েছিলাম যে ভালো কর্মী পাওয়া কতটা কঠিন ব্যাপার। লাইব্রেরি খোলার 3 মাস পর রুমের মধ্যে একটা ঝগড়া বেঁধে গেল। অন্য পাড়া থেকে কয়েকটা গুন্ডা এসে ঝগড়াটা বাঁধিয়েছিল। তারপর মাইকের বাবা আমাদেরকে ব্যবসাটা বন্ধ করে দিতে পরামর্শ দিলেন। তাই আমাদের কমিক বইয়ের ব্যবসাটা বন্ধ হয়ে গেল এবং আমরা শনিবারে দোকানের কাজ করাটাও বন্ধ করে দিলাম। যাই হোক, আমার ধনী বাবা খুব উৎফুল্ল হয়েছিল, কারণ আমাদেরকে শেখানোর জন্য তার কাছে নতুন কিছু ছিল। তিনি আমাদেরকে প্রথম পাঠটা খুব ভালোভাবে শেখাতে পেরেছিলেন বলে তিনি খুশি ছিলেন। আমরা টাকাটাকে আমাদের জন্য কাজে লাগাতে শিখেছিলাম। দোকানের জন্য কোনো প্রকার টাকা পরিশোধ না করে কিভাবে টাকা উপার্জন করা যায় তা ভাবতে আমরা বাধ্য হয়েছিলাম। লাইব্রেরি ব্যবসা শুরু করার পর আমরা আমাদের নিজেদের ব্যবসার নিয়ন্ত্রণ নিজেরাই রাখতে পেরেছিলাম। কোনো কর্মচারীর ওপর নির্ভর করতে হয়নি। সবচেয়ে ভালো যে দিকটা ছিল তা হলো আমরা সেখানে উপস্থিত না থাকা সত্ত্বেও আমাদের ব্যবসা আমাদেরকে টাকা দিয়ে যাচ্ছিল। টাকা আমাদের জন্য কাজ করছিল। আসলে আমাদের বেতন দেওয়ার পরিবর্তে আমার ধনী বাবা আমাদেরকে আরো অধিক কিছু দিয়েছিলেন।